অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা, তিনি বিহারে গেলেন, বিহারে গিয়ে শো করলেন, রোড শো করলেন, কিন্তু সেখান থেকে যে বার্তা দিলেন সেটা কিন্তু নিশ্চিতভাবে একটাই কথা ইঙ্গিত করে যে INDIA জোটের সরকার তৈরি হতে চলেছে বিহারে এবং নীতিশ কুমারের সরকার আর থাকবে না নভেম্বর মাসের পরে। তার বিভিন্ন ধরনের ইঙ্গিত, যেমন রাহুল গান্ধীর কথায় আমরা দেখতে পেলাম, ঠিক রাহুল গান্ধীর পাশে তেজস্বী যাদব দাঁড়িয়ে একই কথা বললেন। সেই সমস্ত বক্তব্য শোনাবো আপনাদের। এবং তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ঘটলো, বিহারে রাহুল গান্ধী পৌঁছানো মাত্রই বিহার ছেড়ে পালিয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি দিল্লিতে বৈঠক করতে চলে এসেছেন এবং এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, কার সঙ্গে বৈঠকে আসছেন নীতিশ কুমার? তার কারণ প্রধানমন্ত্রী দেশের বাইরে, অমিত শাহ রাঁচিতে, তাহলে কার সঙ্গে বৈঠক করতে বসছেন নীতিশ কুমার? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে এবং অবশ্যই তার সঙ্গে আপনাদেরকে দেখাবো যে আজকে বিহারে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদবের পাশাপাশি একদম যে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা এবং তার সঙ্গে বাম জোট কিভাবে একত্রিত হয়ে তারা র্যালি করলেন এবং র্যালি শেষে একটা বিশাল জনসমাবেশ থেকে সরাসরি রাহুল গান্ধী হুমকি দিলেন যে কোনোভাবেই কিন্তু আর মহারাষ্ট্রের মতন ভোট লুট করা যাবে না, ভোটে চুরি করা যাবে না বিহারে, কারণ তারা সতর্ক। এবং তার সঙ্গে জানাই যে বহু মানুষ কিন্তু জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের শাসক দলের পার্টি ছেড়ে আজকেই যুক্ত হচ্ছেন আরজেডি দলে। যে সমস্ত নেতারা, যে সমস্ত বিধায়করা তারা ইস্তফা দিয়েছিলেন জেডিইউর বিধায়ক পদ থেকে, তারা যুক্ত হচ্ছেন আজকে তেজস্বী যাদবের হাত ধরে একদম আরজেডিতে, তেমনই কিন্তু খবর। সুতরাং এই মুহূর্তে বিহারের বেশ খানিকটা ভরাডুবি হওয়ার মতন অবস্থা বিজেপি সমর্থিত জেডিইউ সরকারের, কিংবা বলা যেতে পারে এনডিএ সরকারের। সেই সমস্তটাই নিয়ে আজকে বিস্তারিত প্রতিবেদন, শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনারা জানেন যে 9 জুলাই কিন্তু রাহুল গান্ধী বহুদিন আগে থেকে একদম বলে রেখেছিলেন যে বিহারে তিনি আসবেন এবং জনসমাবেশ করবেন এবং প্রোটেস্ট করবেন বিভিন্ন ইস্যুতে, এবং সেই ঘটনাটাই একদম কিন্তু করে দেখালেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবরা। একদম সরাসরি কংগ্রেস, বাম এবং তার সঙ্গে আরজেডি দলের INDIA অ্যালায়েন্স যে কতটা মজবুত, সেই ছবিটা কিন্তু উঠে এলো আজকেই। আমরা জানি যে কয়েকদিন আগেই রাহুল গান্ধী নিজে শো করেছেন বিহারে গিয়ে এবং তিনি একদম প্রচার করে দিয়েছিলেন তখন যে 2500 টাকা পার মান্থ দেওয়া হবে যদি বিহারে কংগ্রেস সমর্থিত সরকার তৈরি হয়। তাহলে তারপর থেকে কিন্তু INDIA জোটের বেশ খানিকটা জনপ্রিয়তা কয়েক গুণ বেড়ে গিয়েছিল এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছিলাম যে আরজেডি দলের নেতা তেজস্বী যাদব তিনি একদম কংগ্রেস এবং বামেদের সাথে জোট করে কিন্তু এই সম্পূর্ণ যে তাদের যে একটা ঐক্য সেটার বার্তা দিয়েছিলেন এবং সেই INDIA জোটের পক্ষ থেকে আজকে রাহুল গান্ধী কি বললেন শুনুন আপনারা, তারপরে আসছে এই নিয়ে বিস্তারিত। कि महाराष्ट्र का चुनाव चोरी किया गया था और जैसे महाराष्ट्र का चुनाव चोरी किया गया था वैसे ही बिहार का चुनाव चोरी करने की कोशिश की जा रही है। उन्हें पता लग गया कि हमने महाराष्ट्र मॉडल समझ लिया है, इसीलिए वो हम नया बिहार मॉडल लाए हैं। और मैं आपको साफ बताना चाहता हूं कि ये गरीबों का वोट छीनने का तरीका है। ये और मगर ये इन लोगों को मालूम नहीं है कि ये बिहार है। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য এবং রাহুল গান্ধী একদম বিরোধী দলনেতার মতন কিন্তু এই মুহূর্তে বুঝিয়ে দিলেন যে কোনো মতেই বিজেপির কোনো আর কারচুপি করার সুযোগই তারা দেবে না এবং ভোটার তালিকা নিয়ে যে কোনো ধরনের যে কারচুপি তারা মহারাষ্ট্র করার চেষ্টা করেছিল রাহুল গান্ধীর অভিযোগ মতন, সেটা আর বিহারের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না এবং অনেকটাই সতর্ক, অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ যেভাবে এই আজকের জনসমাগমে যুক্ত হলেন একদম লাল পতাকার ডাকে, তেরঙ্গা পতাকার ডাকে, এবং অবশ্যই আরজেডির মুখপত্র একদম বিরোধী দলনেতা বর্তমানে তেজস্বী যাদবের ডাকে, সেটা কিন্তু অভূতপূর্ব একটা ছবি এবং বিজেপির বেশ খানিকটা যে এই মুহূর্তে একটা জনপ্রিয়তা কম সেটা কিন্তু বোঝাই যাচ্ছে বিহারকে কেন্দ্র করে। তার কারণ নীতিশ কুমার যে এই দিনে একদম চলে যেতে পারেন দিল্লিতে উইদাউট এনি নোটিস, তিনি একজন মুখ্যমন্ত্রী কোনো ধরনের কোনো নোটিশ না দিয়ে দিল্লিতে চলে গেলেন। হয়তো তিনি বৈঠক করতে গেলেন বিজেপির আভ্যন্তরীণ জেপি নাড্ডার সঙ্গে কিংবা অন্য কোনো মানুষের সঙ্গে সিট কিভাবে শেয়ার করা হবে সেটা নিয়েই। তার কারণ নীতিশ কুমার এই মুহূর্তে বেশ খানিকটা ভয়ে আছেন। তার কারণ নীতিশ কুমারের দল ছেড়ে, জেডিইউ ছেড়ে কিন্তু একাধিক বিধায়ক, একাধিক নেতা, হাজার হাজার মানুষকে সাথে নিয়ে তারা আজকেই আরজেডি জয়েন করবে, তেমনই কিন্তু খবর সূত্রের। এবং অন্য জায়গা থেকে যে খবর
খবরটা উঠে আসছে যে চিরাগ পাসওয়ান তিনি কয়েকদিন আগেই কিন্তু একটা বৈঠক করেছিলেন রাজগীরে, আপনাদেরকে দেখিয়েছিলাম। সেখান থেকে চিরাগ পাসওয়ান হুঙ্কার দিয়েছিলেন যে তিনি কিন্তু 243টা আসনেই লড়াই করবেন এবং চিরাগ পাসওয়ান শুধু আর দিল্লির নেতা হয়ে যে থাকবেন তেমন নয়, তিনি বিহারে এসেও লড়াইটা করবেন। তিনি কয়েকদিন আগেই জানিয়েছিলেন চিরাগ পাসওয়ান, এবং সেই চিরাগ পাসওয়ান গতকাল আবার একটা বৈঠক করেছে যেটা কিন্তু জনসমুদ্রে ভরে গিয়েছিল, এবং সেই বৈঠকেও কিন্তু একই কথা বলেছেন চিরাগ পাসওয়ান। সেই বৈঠক তিনি করেছেন পাটনায়, এবং একদম রাজধানীতে দাঁড়িয়ে তিনি কিন্তু সরাসরি বলেছেন যে 243টা আসনেই একদম চিরাগ পাসওয়ান নিজের দলের সৈনিক দাঁড় করাবেন। সুতরাং এই মুহূর্তে এনডিএর মধ্যে যখন বেশ খানিকটা ভাঙন, চিরাগ পাসওয়ান হয়ে উঠতে চাইছেন এনডিএর মুখ, হয়তো সেটাতে বিজেপির প্রচ্ছন্ন একটা মদত রয়েছে, এবং নীতিশ কুমার যখন রীতিমতন ছোটাছুটি করছে, নিজের দলের সৈনিকদের ধরে রাখতে পারছেন না, বিধায়কদের ধরে রাখতে পারছেন না, সেই সময় যে ছবিটা একদম দেখিয়ে দিল আইএনডিআই এর জোট রাহুল গান্ধীর নেতৃত্বে, তেজস্বী যাদবের নেতৃত্বে বাম সমর্থনে যেভাবে জনসমুদ্রে ভেসে গেল বিহার এই মুহূর্তে, সেটা কিন্তু একটা নজিরবিহীন ছবি, এবং সেই ছবির মাধ্যমে কিন্তু বেশ খানিকটা যে এখন রীতিমতন এনডিএ জোট থমকে আছে, এনডিএ জোট যে বেশ খানিকটা পিছিয়ে গেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। সেই ছবিটাই কিন্তু আজকে বারংবার ফুটে এলো, এবং রাহুল গান্ধী একদম সরাসরি জানিয়ে দিলেন কিন্তু যে কোনো রকম কোনো দ্বন্দ্ব তাদের মধ্যে নেই, এবং একদম আরজেডি এবং কংগ্রেস এবং বামেরা একত্রিত হয়ে লড়াই করবে 243টা আসনেই, এবং তার মধ্যে 243টা আসনের মধ্যে গতবারের যে ফারাকটা ছিল 2020 সালের, সেই ফারাকটা তারা ঘোচাতে পারবে এমনই কিন্তু বিশ্বাস তাদের গলায় শোনা গেল। এবং 122টা আসন পেয়ে আইএনডিআই এর সরকার যে তৈরি হতে চলেছে বিহারের মাটিতে, সেটা কিন্তু আজকে কোথাও গিয়ে একদম প্রমাণিত হয়ে গেল। খাতায় কলমে কিন্তু এই মুহূর্তে বিহারের জনতা যে আইএনডিআই এর সরকারকে চাইছে, সেটা কিন্তু একদম জনসমুদ্রে ভেসে তারা একদম প্রমাণ করে দিল। সেটার বিরুদ্ধে বা বিজেপি কিভাবে সেটাকে ঠেকানোর চেষ্টা করে, কিংবা বিজেপি নিজেদের মতন করে কিভাবে ঐক্য তৈরি করার চেষ্টা করে, এনডিএ সরকার কি তৈরি হয় আবারও, নাকি শেষ পর্যন্ত এনডিএ কে হার মানতে হয় বিহারে, সেটাই এখন দেখার বিষয়। তবে নীতিশ কুমার কিন্তু যদি তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী না করে বিজেপি, যদি চিরাগ পাসওয়ানকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে বিজেপি, তাহলে কিন্তু সেইখান থেকে নীতিশ কুমার আর বেশিক্ষণ বিজেপির সঙ্গে থাকবে না, সেটা কিন্তু এই মুহূর্তে বারংবার যারা রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন। সুতরাং এখন দেখার বিষয় যে বিজেপির সাথে শেষ পর্যন্ত ভোটটা লড়েন কিনা নীতিশ কুমার, এবং তার সঙ্গে চিরাগ পাসওয়ান তার কি স্ট্যান্ড পয়েন্ট থাকে, এবং অবশ্যই ভোটের রেজাল্ট বেরোনোর পর আইএনডিআই এর সরকার তৈরি হয় কিনা শেষ পর্যন্ত, এবং লালু প্রসাদ যাদবের ছেলে আরজেডি দলের নেতা তেজস্বী যাদব আইএনডিআই এর জোটের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হন কিনা বিহারে, এবং সেই দিকেই কিন্তু তাকিয়ে এখন গোটা দেশ। এবং তার পরবর্তীতে এনডিএ সরকারকে আর নীতিশ কুমার সমর্থন করেন কিনা জেডিইউ দলের পক্ষ থেকে 12 জন সাংসদ দিয়ে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে আপনারা কি মনে করেন, আপনাদের কি বক্তব্য, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বিহারে কে জিতবে বলে মনে হয় অবশ্যই সেই কমেন্টস জানান।